আজকে যে মুভি সম্পর্কে বলবো সেই মুভিটিতে সাসপেন্স আর টুইস্ট এত পরিমাণে রয়েছে যে আপনার মাথা হ্যাং করতে বাধ্য করবে। তাই বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে প্রবেশ করা যাক। মুভিটা শুরু হয় এক অদ্ভুত দৃশ্য দিয়ে, যেখানে কামার একটি অদ্ভুত ধরনের ছুরি বানাচ্ছে এবং একটি লোকের কাছ থেকে টাকা নিচ্ছে। এই সিনটি ভালো করে খেয়াল রাখবেন, পরে এর সাথে কানেকশন খুঁজে পাবেন। এরপর ক্যামেরা চলে যায় একদল ছেলেদের উপর। গ্রামের ছেলেগুলো সাইকেল চালিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল। হঠাৎ তারা একটি পরিত্যক্ত গাড়ি দেখতে পায় এবং তাদের মধ্যে একজন ছেলে একটি ফোন খুঁজে পায়। ফোনের ওয়ালপেপারে ছিল জনপ্রিয় অভিনেতা রবি বর্মার ছবি। তারা গাড়ির নম্বর প্লেটটা দেখে অনুমান করে হয়তো গাড়িটাও রবি বর্মার হবে। কিন্তু হঠাৎ করে তারা একটি রক্তের দাগ দেখতে পায় এবং সেটি অনুসরণ করতে করতে একটি গাছের ঝোলানো ব্যাগে একটি মৃতদেহ দেখতে পায়। তারা সবাই তখন বুঝতে পারে লাশটি ছিল রবি বর্মার। খবরটা খুব দ্রুত মিডিয়ায় ছড়িয়ে পড়ে। রবি বর্মাকে হত্যা করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং হাই প্রোফাইল কেসের তদন্তের দায়িত্ব পায় এক তরুণ এবং মেধাবী পুলিশ অফিসার ভিনসি। ভিনসি ছিল এক্স সিআই আব্রাহামের মেয়ে। এই কথা সিআই সাইমন রাঘবানকে বলছিল। ভিনসি আসার পর লাশটি নিচে নামানো হয় এবং তখন সেটি দেখে সবাই হতভম্ব হয়ে যায়, কারণ মৃতদেহটা আসলে রবি বর্মার ছিল না। আর এদিকে রবি বর্মা অন্য একটি মেয়ের সাথে তার ফার্ম হাউসে ছিল। সে টেলিভিশনে তার মৃত্যুর খবর দেখে চমকে যায়। অ্যাকচুয়ালি মৃতদেহটি ছিল তার ড্রাইভার রাজনের। এরপর রাজনের লাশটি অটোপসি করার জন্য হাসপাতালে নেওয়া হয়। ডাক্তার শার্লি পোস্টমর্টমের রিপোর্ট দেন। তিনি জানান যে রাজনের দুই পায়ে 2 এবং 6 লেখা ছিল। রাজনের মৃত্যু হয় 2টা থেকে 3টার মধ্যে। তার মাথায় আঘাত করা হয়েছে, পুরুষাঙ্গ কেটে ফেলা হয়েছে এবং তার বুকে ছুরি দিয়ে 2বার আঘাত করা হয়েছে। তবে সবচেয়ে অবাক করা তথ্য ছিল ছুরি লাগার কারণে তার মৃত্যু হয়নি। তার মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাকের কারণে এবং মৃত্যুর পরেই তার শরীরে চাকু দিয়ে আঘাত করা হয়। ফরেনসিক থেকে আরো জানায় রবির গাড়িতে 3 জনের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়, যার মধ্যে রবি বর্মা, তার ড্রাইভার এবং আরেকটি ছিল 30 বছর বয়সী মেয়ের। এছাড়া গাড়ির ভেতরে পাওয়া পায়ের ছাপ থেকে বোঝা যায় যে 8 সাইজের একটি লেডিস স্যান্ডেলের ছাপও ছিল। তারপর পুলিশের কাছে রবি বর্মার এমন একটি ভয়েস রেকর্ডিং আসে যেটা শুনে পুলিশের সন্দেহ রবি বর্মা এবং ওই মেয়েটির ওপর চলে যায়। পুলিশ তারপর রবি বর্মার কাছে যায় ইন্টারোগেশনের জন্য এবং জিজ্ঞেস করে তার ড্রাইভার রাজনের সাথে তার কিভাবে পরিচয়। সে বলে তার ওয়াইফের পরিচিত এক পাদ্রী সুপারিশ করে এবং সেজন্য তাকে চাকরিতে রাখে। এরপর তার বিরুদ্ধে কোনো সন্দেহজনক অভিযোগ না পাওয়া গেলে পুলিশরা সেখান থেকে চলে আসে। ভিনসির বাবা ম্যাথু আব্রাহাম, যিনি একজন অবসরপ্রাপ্ত সার্কেল ইন্সপেক্টর, টিভিতে এই খবর দেখছিলেন। ভিনসির সন্দেহ হয় যে তার বাবা আব্রাহাম এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে। তার কারণ ছিল তাদের জটিল পারিবারিক সম্পর্ক। ভিনসির মা মারা যাওয়ার পর সে আব্রাহামকে ছেড়ে চলে গিয়েছিল। ভিনসির ধারণা ছিল যে আব্রাহাম তার মাকে খুন করেছে সুজেনকে বিয়ে করার জন্য। সুজেনের স্বামীকেও আব্রাহামই খুন করিয়েছে। কিন্তু আব্রাহাম সুজেনকে বিয়ে করেছিল ভিনসি এবং মাইকেলের কথা ভেবে। মাইকেলের বাবা আব্রাহামের সোর্স হিসেবে কাজ করতে গিয়ে মারা যায়। তাই আব্রাহাম মাইকেলকে নিজের সন্তানের মতো বড় করেছে এবং মাইকেল ওই সব ঘটনা জানে। তারপর আমরা দেখতে পাই একটি গির্জার সিন, যেখানে ভিনসির বাবা আব্রাহাম এবং তার সৎমা ও ভাই প্রার্থনার জন্য এসেছে, কারণ আজকে আব্রাহামের প্রথম স্ত্রী ন্যান্সি এর মৃত্যুবার্ষিকী। তারপর সে তার পুরনো জীবনের কথা ভাবতে থাকে। ন্যান্সি কিভাবে তার জীবনে এসেছে, তার মেয়ে ভিনসি এর সাথে তার খুশির মুহূর্ত, এই সব কিছুই ভাবতে থাকে। তারপর ভাবতে ভাবতে সে এক পুরনো বাড়িতে চলে যায় এবং সে ভয়াবহ অতীতের কথা মনে করতে থাকে, যেখানে আব্রাহাম চাকো নামের এক সিরিয়াল কিলারকে ধরার জন্য একটি পুরনো বাড়িতে গিয়েছিল, যে নাকি একা 12 জনকে খুন করেছিল। আর সেখানে চাকো একজনকে টর্চার করছিল এবং আব্রাহাম তাকে বাঁচাতে যায়, কিন্তু চাকো আব্রাহামের হাতে 2 মাথার শিং জাতীয় ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যেতে থাকে। কিন্তু পুলিশ টিম তাকে ধরে ফেলে এবং ছুরিটি একটি গাছের ছিদ্র দিয়ে নিচে পড়ে যায়। আব্রাহাম চাকোর বিরুদ্ধে প্রমাণ হিসেবে একটি নকল ছুরি আদালতে পেশ করেছিল, কারণ আসল ছুরিটি খুঁজে পাওয়া যায়নি। প্রমাণের অভাবে চাকোকে সাধারণ কারাদণ্ড দেওয়া হয়েছিল, তাকে ফাঁসি দেওয়া যায়নি। এরপর দেখতে পাই ভিনসি তার হাজবেন্ডের সাথে বাড়ি চলে যায় এবং রাত 4:30টায় সাবু নামক ইন্সপেক্টর ভিনসিকে ইমার্জেন্সি বলে নিয়ে যায়। এক 2 মাথার চাকু উদ্ধার করে একটি পানির কুয়া থেকে। তারপর তারা জানতে পারে এই চাকুটি ছিল কুখ্যাত সিরিয়াল কিলার চাকর। তখন চাকু রিলেটেড সব ফাইল আনতে বললে সাবু বলে আগুন লাগে সব ফাইল পুড়ে গিয়েছে। কিন্তু সে কিছুদিন আগেই সে জেল থেকে ছাড়া পেয়েছে। আর চাকর জেল থেকে ছাড়া পাওয়ার পরেই রাজনের খুন হয়। সবাই সন্দেহ করে এই খুনটি চাকুই করেছে এবং এই কেসে সাহায্য করার জন্য আরেকজনকে আনা হয়েছে, সেটা হলো আব্রাহাম, কারণ সে এর আগেও চাকর কেস ইনভেস্টিগেট করেছিল। কিন্তু এই কথাটা ভিনসি জানতো না, তাই সে তার বাবাকে দেখে রেগে যায় পুরনো ঘটনার জন্য। এরপর ভিনসি তার বাবাকে বলে এইসব ফাইলে সব ডিটেলস দেওয়া আছে, তুমি চাইলে দেখে নিও এবং এই খুন চাকুই করেছে। কিন্তু আব্রাহাম অস্বীকার করে যে এই খুন চাকো করেনি এবং এই ছুরি চাকর না। পরবর্তী দৃশ্যে সিআই সাইমন ভিনসিকে জানায় সেন্ট্রাল জেলে সাজা কাটানোর সময় চাকর সাথে দেখা করতে আয়েশা ফাতিমা নামের এক মেয়ে 3 বার জেলে এসেছিল এবং আব্রাহামও 8 বার এসেছিল। চাকো জেল থেকে বের হওয়ার আগের দিন আব্রাহাম তার সাথে দেখা করে। তারপর সিআই সাইমন
তার মৃত বন্ধুর পরিবারের সাথে দেখা করতে ট্রিভেন্ডারাম যায় এবং সেখান থেকে সে কিডন্যাপ হয়ে যায়। ঘটনাস্থলে ভিনসি সহ পুলিশ টিম আসে এবং ভিনসি রাঘাভানকে জিজ্ঞেস করতে বলে তার বাবা কোথায়, এবং তখন তারা জানতে পারে সেও ট্রিভেন্ডারামের মধ্যেই রয়েছে। পরদিন সাইমনের লাশ একটি ময়লার স্তূপের মধ্যে পাওয়া যায় এবং রাজনকে যেভাবে হত্যা করা হয়েছিল ঠিক সেই প্যাটার্নেই তাকে হত্যা করা হয়েছে এবং তার পায়ে ৮ লেখা ছিল। ডক্টর শার্লি এবং সবাই সন্দেহ করে এই খুনটিও চাকুই করেছে। আব্রাহাম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং ডক্টর শার্লিকে দেখতে পেয়ে জিজ্ঞেস করেন, আপনাকে কি সিরিয়াল কিলার চাকর কথা ভিনসি বলেছে? তখন সে হ্যাঁ বলে এবং সে আরো বলে পুরনো ফাইল পড়ে সে জানতে পারে এটা চাকর কাজ। তারপর আব্রাহাম তার এক পুরনো বন্ধু রামানের সাথে দেখা করতে যায় এবং ছুরির ছবি দেখিয়ে চাকর ব্যাপারে জিজ্ঞেস করে যে এটি কার ছুরি। রামান জানতে চায় কেন সে অনেস্ট পুলিশ হবার পরেও চাকর বিরুদ্ধে মিথ্যা প্রমাণ পেশ করেছিল। তারপর সে বিস্তারিত বলতে থাকে। যখন সে পুরনো বাড়িতে চাকরকে ধরতে যায় তখন তার সাথে তার স্ত্রী ন্যান্সিও ছিল এবং সেখানে চাকর তার স্ত্রীকে মেরে ফেলে। তাই তার একটাই লক্ষ্য ছিল চাকরকে শাস্তি দেয়া। তাই আসল ছুরিটি না পাওয়ায় সে নকল ছুরি পেশ করে এবং যার কারণে সে সাসপেন্ড হয়। এরপর রামান বলে চাকর আসল ছুরি দেখতে একটি ষাঁড়ের শিংয়ের মতো। এটা বলার সাথে সাথে আব্রাহাম পকেট থেকে ওই ছুরিটি বের করে, যেটি আমরা প্রথম দৃশ্যে দেখেছিলাম। সে বলে এটি একটি নকল ছুরি, কিন্তু সে আসল ছুরিটি খুঁজছে। তারপর রামান তাকে একটি ফাইল দেয় যেখানে চাকর ব্যাপারে রিসার্চ করা তথ্য রয়েছে। তারপর ডক্টর শার্লির বাড়ির দৃশ্য দেখানো হয়, কিন্তু কে যেন তার বাড়িতে ঢুকে পড়েছিল। তাই সে ভিনসিকে ফোন দেয়। সে এসে দেখতে পায় কালো পোশাক পরা এক লোক এবং ভিনসি চাকো চাকো বলে চিৎকার করে তার পিছু নেয়, কিন্তু ধরতে পারে না। তারপর তারা চলে যায়। পরবর্তীতে ভিনসি জেলের সিসিটিভি ফুটেজটি পায় যেখানে চাকর বের হবার আগে আব্রাহাম তার সাথে দেখা করতে গিয়েছিল এবং ফুটেজ দেখে বুঝতে পারে বের হবার পর আব্রাহাম চাকরকে তার সাথে দেখা করতে বলে। এটা শুনে ভিনসি তার বাবার সাথে দেখা করতে যায়, কিন্তু সেখানে গিয়ে 2 মাথার শিংওয়ালা ছুরি দিয়ে ভরা একটি ড্রয়ার দেখতে পায় এবং চাকর রিলেটেড অসংখ্য নথিপত্র দিয়ে চাকর একটি প্রতিচ্ছবি তৈরি করা। আর ঠিক তখনই চাকর আসল ছবি ভিনসিকে সাবু পাঠায়। ভিনসি তার বাবাকে জিজ্ঞেস করে তার সাথে চাকর কোনো সম্পর্ক আছে কিনা, আর যাবার সময় সে বলে যায় সে প্রেগনেন্ট এবং আব্রাহাম নানা হতে যাচ্ছে। আর সেই রাতেই আব্রাহামের বাসায় কেউ যেন 26 এবং 8 লিখে আরেকটি প্রশ্নবোধক চিহ্ন লিখে যায়। তারপর পুলিশ আয়শা নামের মেয়েটিকে খুঁজে পায় এবং যেখানে তারা চাকর মায়ের সন্ধান পায় সেখানে আয়শা থাকতো। আর প্রতি রাতে চাকর তার মায়ের সাথে ফোনে কথা বলে। তখন সাইবার টিম চাকর মোবাইল ট্রেস করে এবং চাকর সন্ধান পায় একটি জঙ্গলের মধ্যে। আর তখন সবচেয়ে বড় টুইস্ট রিভিল হয়। চাকর জেল থেকে বের হবার পর থেকে এখানে বন্দী অবস্থায় ছিল, যার মানে এর আগে যে খুনগুলো হয়েছে সেগুলো চাকর করেনি। তাহলে কে করেছে এই খুনগুলো? এটাই সবচেয়ে বড় প্রশ্ন, আর এখান থেকেই সবচেয়ে বড় সাসপেন্স তৈরি হয়। তারপর পুলিশ টিম সব খুনের অভিযোগ চাকর ঘাড়ে দিয়ে আসল খুনিকে ধরার জন্য একটি সিক্রেট ভাবে মিশন চালায়। আর তারা আশঙ্কা করে আরো একটি খুন হতে পারে। কিন্তু তখনই ভিনসির বাড়িতে রহস্যময়ী এক লোক গিয়ে একটি ফুল আর বই দিয়ে আসে, তবে কেউ তাকে দেখতে পায় না। বইটির নাম ছিল এ কিলার হ্যাজ এ পাস্ট, কিন্তু বইয়ের মধ্যে 2টি পৃষ্ঠা গায়েব ছিল, সেটি হলো 95 এবং 96। তখন তারা একটি বড় ক্লু খুঁজে পায়, যেটি হচ্ছে একটি তারিখ 26/8/1996। তারপর আরেকটি খুন হয়, যিনি হলেন ডক্টর নালিনীর হাজবেন্ড, অর্থাৎ দ্য কিলার হ্যাজ এ পাস্ট ওই বইটির লেখকের হাজবেন্ড, যার নাম অ্যাডভোকেট জয়শঙ্কর, যাকে গাড়িতে পুড়িয়ে মারা হয়। এরপর মাইকেল পুলিমালা সরকারি স্কুলের 84 ব্যাচের পুরনো ছবি নিয়ে আসে আর আব্রাহামকে দেখায় যে ছবিতে সাইমন, বেনিটা, ইন্দিরা এবং আরো কয়েকজন। সেখান থেকে একটি নতুন লিড পাওয়া যায় এবং তারা সাইমনের খোঁজে তার গ্রামে যায়। তবে সেখানে গিয়ে তারা জানতে পারে গির্জা থেকে স্বর্ণ চুরি করে সাইমন পালিয়ে যায় আর কখনো আসেনি। সেখানে আব্রাহামের এক পুলিশ বন্ধুর মাধ্যমে আরেকটি ঘটনা জানতে পারে যে ওই দিন 12 বছরের এক ছেলেকেও অ্যারেস্ট করা হয় সেই স্বর্ণ চুরির দায়ে। এরপর ইন্দিরার কাছে যায় এবং জানতে পারে বেনিটা এবং সাইমনের পুরনো অতীত ছিল, তবে বেনিটার পরিবার তা মেনে নেয়নি এবং তাকে লন্ডনে পাঠিয়ে দেয়। সে আরো জানতে পারে বেনিটা লন্ডনে যাওয়ার আগে তার বাবা, মা সবাই মারা যায় এবং তার ভাই 2 সপ্তাহ আগে মারা যায়, যিনি একজন পাদ্রী ছিলেন। এবং ইন্দিরার কাছ থেকে বেনিটার একটি পুরনো ছবি পাওয়া যায়। তারপর ভিনসি ডক্টর শার্লির সাথে দেখা করতে যায়, কিন্তু তাকে কেউ কিডন্যাপ করে নিয়ে যায়। আর তখন দেখতে পারি কিডন্যাপার আর কেউ না, আব্রাহামের সৎ ছেলে মাইকেল। আর এখান থেকেই আরেকটি টুইস্ট শুরু হয়। এরপর সে পুড়িয়ে ফেলা লাশটি থেকে ভিনসি একটি ব্রেসলেট পায়, যেটি ছিল ডক্টর শার্লির। তবে সে জানতে পারে এই লাশটি অ্যাডভোকেট জয়শঙ্করের না, এটি মর্গ থেকে নেওয়া একটি লাওয়ারিশ লাশ। তবে শার্লির মোবাইল নেটওয়ার্ক ওই ঘটনাস্থলের মধ্যে পাওয়া গিয়েছে। অন্যদিকে আব্রাহাম তদন্ত করে খুঁজে পায় বেনিটা যে লন্ডনে গিয়েছিল তার বর্তমান নাম শার্লি, আর আব্রাহামই তাকে কিডন্যাপ করিয়েছে। সে বলে শার্লির ওপর তার আগে থেকে সন্দেহ ছিল, কারণ সিআই সাইমনের পোস্টমর্টেম করার সময় সে বলেছিল চাকুয়ের ফাইল পড়েছে, কিন্তু সেই ফাইল আগে পুড়ে গিয়েছে এবং সে সেটি কিভাবে পড়ে, এবং রাজনের পোস্টমর্টেমের রিপোর্টে চাকুয়ের কথা উল্লেখ করেনি। তাই শার্লির বাসায় আব্রাহাম মাইকেলকে পাঠায় এবং সে একটি পুরনো ছবি খুঁজে পায়, আর যাকে ভিনসি এবং তার হাজবেন্ড দেখেছিল সে চাকনা মাইকেল ছিল। এরপর শার্লি সব স্বীকার করে যে এই সব খুন সে প্রতিশোধের জন্য করেছে।
তবে কেন এই প্রতিশোধ নিয়েছে সেটা একটু পরেই জানতে পারবেন। কিন্তু পুলিশটা কোনো লিঙ্ক খুঁজে পাচ্ছে না যে তিনজনের মধ্যে শালির কি সম্পর্ক। আর তখনই সাবু ফোন দেয় ভিনসিকে। সে জানায় একটা রবি বার্মার ড্রাইভার এর চাকরি ফাদার বেনেটের সুপারিশে দেওয়া হয়। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য পায় যে রাজান সিআই সাইমন এবং অ্যাডভোকেট জয়শঙ্কর তারা 95-96 ব্যাচে একই সাথে পড়াশোনা করেছিল। এরপর ভিনসি জানতে পারে জয়শঙ্কর জীবিত আছে এবং তার একটি ভিডিও পায় যেখানে সে স্বীকার করে 25 বছর আগে তারা তিনজন সাইমনকে পুড়িয়ে মেরে ফেলে, কারণ ফাদার বেনেটের বোন বেনিটা সাইমনকে পছন্দ করত এবং সাইমন ছিল ছোট জাতের। এরপর ভিনসি জয়শঙ্করকে খুঁজতে যায় এবং তার লাশ খুঁজে পায়, কিন্তু তখনই কেউ তাকে পেছন থেকে মেরে কিডন্যাপ করে নিয়ে যায়। আর অন্যদিকে আব্রাহাম শিখ ক্রস খুঁজে পায় যেটি সাইমন নিয়ে পালিয়ে গিয়েছিল, তার সাথে তার কঙ্কালও খুঁজে পায়। এগুলো দেখার পর শার্লি আবারও স্বীকার করে যে সব তিনি করেছেন। কিন্তু এখান থেকে আবার নতুন টুইস্ট শুরু হয়। তখন আব্রাহাম শার্লিকে জিজ্ঞেস করে সাইমনের এক ভাই ছিল সোলোমন, সে কোথায়, যাকে সে 25 বছর আগে স্বর্ণ চুরির অপরাধ থেকে মুক্ত করেছিল এবং তার সাথে পরে লন্ডনে নিয়ে গিয়েছিল। আর তখনই আব্রাহামের কাছে একটি ফোন আসে যেটি ছিল সোলোমনের। সে তার মেয়েকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছে। আব্রাহাম তার কাছে গিয়ে জানতে চায় কেন সে এরকম করেছে। সোলোমন বলে যখন ওই দিন তার ভাইকে মারছিল তখন সোলোমন আব্রাহামের কাছে সাহায্য চাইতে গিয়েছিল, কিন্তু সে তাকে সাহায্য করেনি, কারণ ওই দিন তার মেয়ে অনেক অসুস্থ ছিল, তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছিল। তাই সোলোমন তার ভাইয়ের মৃত্যুর জন্য আব্রাহামকে দায়ী করে এবং এতদিন সে রাগ পুষে রেখেছিল, তাই সে তার মেয়েকে মেরে ফেলে সে 25 বছর আগের প্রতিশোধ নিতে চায়। আর তখনই তাদের মধ্যে লড়াই হয় এবং মাইকেল এসে আব্রাহামকে সাহায্য করে এবং তার জীবন বাঁচাতে সেই ষাঁড়ের শিং জাতীয় 2 মাথার ছুরিটি দিয়ে আব্রাহাম সোলোমনকে মেরে ফেলে। এরপর আব্রাহাম সাজা কাটিয়ে জেল থেকে বের হয়। আর এখানেই গল্প শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত সব প্রশ্নের উত্তর কি মিলল, নাকি এখনো রয়ে গেছে কিছু অদেখা দাগ, কিছু অমীমাংসিত ক্ষত? যদি আপনার মনে হয় এই গল্পটা ছিল কেবল একটি ক্রাইম থ্রিলার, তবে আবারও ভাবুন, এটা ছিল পরিবার, পাপ এবং এক শেষ না হওয়া অনুশোচনার গল্প, যার নাম পাপ পান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে উৎসাহ বাড়িয়ে দিবেন যাতে আরো ভালো মুভির ভিডিও আনতে পারি। ধন্যবাদ।